প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পাশে কে বসে রয়েছেন? সজল ঘোষ। টিভির পর্দায় দেখেন, অনেক বক্তব্য শোনেন, যুক্তি দিয়ে কথা বলেন, বেশ মজার কথাও বলেন। এখন উনি তো ভোট প্রার্থী, বরানগর যে উপনির্বাচন হচ্ছে সেখানে বিজেপির প্রার্থী হয়েছেন। আজকে তো প্রচার শেষ হয়ে গেল, এখনো দেখছি খুব মিটিং হচ্ছে। খুব কি ব্যস্ত নাকি প্রচারের শেষ হয়েছে, এখানে একটা রিল্যাক্স? ব্যাপারটা হচ্ছে নির্বাচনের কতগুলো অধ্যায় থাকে। একটা অধ্যায় হচ্ছে প্রচার, আর একটা অধ্যায় হচ্ছে সংগঠন, একটা অধ্যায় হচ্ছে বুথ ম্যানেজমেন্ট। এবার যেটা চলছে সেটা পুরোটাই বুথ ম্যানেজমেন্টের কাজ। কি বুঝছেন, হাওয়া কি বুঝলেন? এত তো প্রচার করলেন এবং আপনার প্রচারের যে ঢং দেখছি, আপনাকে তো অনেকে ফলো করলেন দৌড়াতে দৌড়াতে মাইক নিয়ে। আপনি চোঙা নিয়ে বলছিলেন, তারপরে আপনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি মাইক নিয়ে ছুটছিলেন। তো কি বুঝলেন, মানুষের সাড়া কেমন পেলেন? সব দৌড়দৌড়ি অনেক ক্ষেত্রে দৌড়দৌড়ি সার হয়, সেটাই হবে আর কি অন্যদের ক্ষেত্রে। মানুষ বেশ সাড়া দিয়েছেন যখন প্রচারে ছিলেন। দেখুন, যে ফলওয়ালা ফল বেচতে আসে সে কখনো বলে যে আমার ফলটা পচা? সে কখনোই বলবে না। কিন্তু যে কেনে সে টিপে টাপে দেখে কেনে, গন্ধ টন্ধ শুকে কেনে। এই পচা মালেদের, মানে আমি কোনো ব্যক্তিকে বলছি না, পার্টিকে বলছি, তৃণমূলকে কেউ ভোট দেবে না। আপনি রেজাল্ট সারা বাংলারও যেমন বিজেপির পক্ষে পজিটিভ হবে, ঠিক সেরকম ভাবে বরানগরও 100% পজিটিভ হবে। দেখুন, বিজেপি যে ভালো রেজাল্ট করবে এর সবটা দায় কিন্তু মোদিজির নয়, মানে সব ক্রেডেন্সিয়াল মোদিজির নয়, দিদিরও অনেক ক্রেডেন্সিয়াল আছে। দিদিরও, মানে ভোট হবে প্রো মোদি নো দিদি, এই যৌথ ভোট যেটা হবে। তারপরে আমার এখানে ভোট প্রো মোদি নো দিদি, নো পাড়ার দাদা, নো পাড়ার কাউন্সিলর, নো ওয়াটার, হ্যাঁ ওয়াটার লগিং, এত সব মিলিয়ে হবে সেখানে। মানে যে কেউ দৌড়দৌড়ি করতে পারেন, ভোট পাবেন। ওয়াটার লগিং বলছেন, আমি তো দেখলাম যে সৌগত রায় নিজে বাঁশ নিয়ে বেরিয়েছিলেন জল নিকাশির জন্য। ওই বাঁশই সার হবে, মানুষের জীবনে ওই বাঁশটাই রয়ে গেল। সৌগত দাকে আপনি পুরো ছবিটা দেখেছেন নিশ্চয়ই। সৌগত দাকে ধরে রেখেছে দুটো লোক মাথায় ছাতা ধরেছে, আবার উনি বাঁশটা দিয়ে এরাম এরাম করছেন, খোঁচাচ্ছেন না কিন্তু এরাম এরাম করছে। আমি ভাবি যে হেলে ধরতে পারে না, সেই কেউটা ধরেছে, এই কথাটা ওই বাঁশটা ধরা দেখে মনে হয়। আমি আপনাদের মাধ্যমে আপনাদের এই বরানগরের মানুষকে বা দমদমের মানুষকে একটা অফার ঘোষণা করতে চাই। সবকিছু একটা অফার থাকে, তো এখন দেখবো সব অফার। সেটা এটা হচ্ছে ইলেকশন অফার। যাদের এখনো বলবো, যাদের বাড়ির নর্দমা টর্দমা জাম হয়ে আছে, তারা তৃণমূলকে খবর দিন। এই অফার আগামী 24 ঘন্টার জন্য, ওরা এসে খুঁচিয়ে পরিষ্কার করে। মানে ভোটের আগে, এর আগে বৃষ্টি তো কতবার হয়েছে দাদা। আমি এখানে ঘুরে ঘুরে দেখলাম, এখানে যদি পুকুরেও হিসি করে, বিস্তীর্ণ এলাকার হাঁটু অব্দি জল হয়ে যায়। এর দায় কিন্তু শুধু একা তৃণমূলকে দেব না, এটা সেই বাম আমল থেকে 30-40 বছর ধরে হয়ে আসছে। খোলা নর্দমা 30 বছর 40 বছর কেউ কখনো কেয়ারই করেনি। সস্তায় ভোট পেয়ে গেছে, অসুবিধা কি? আচ্ছা, দিদিমণি যে একটা বললেন কথা, যে কি সেটিং হয়ে গেছে বামাদের সঙ্গে, আপনি বুঝতে পেরেছেন কথাটা? মানে দমদমেও বলেছেন সিপিএম বিজেপিকে ভোট দিবে, আর বরানগরেও বলেছেন যে সিপিএম বিজেপিকে ভোট দিবে। তাহলে কি আন্ডারস্ট্যান্ডিংটা হলো, বুঝতে পেরেছেন কথাটা? আমি বুঝতে পারি। দেখুন, প্রথম আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে একটা কথা, উনি বলতে চাইছেন এক পার্টির ভোট আর এক পার্টিতে যাবে। আরে ভাই, সেটার জন্যই তো প্রতি 5 বছর অন্তর ভোট হয়। একই পার্টির ভোট যদি একই পার্টিতে যাবে, তাহলে আপনি আপনার জীবনে একবারই ভোট দেবেন। আপনি মাঝে মাঝেই ভোট পাল্টাবেন, আজকে এই পার্টিকে চয়েস করবেন, পরের বার সেই পার্টিকে পাল্টে দেবেন। এটাই তো গণতন্ত্রের রীতিনীতি। আচ্ছা, আমি আপনাকে বলুন তো শফিকুল দা, বামের ভোটে না পেলে দিদি ক্ষমতায় কেমন করে এলে? দিদি ক্ষমতায় আসতে পারতেন না। উনি সবার ভোট পেয়েছিলেন, বামের না। যে কংগ্রেসের সাথে উনি সম্পর্ক ছিন্ন করে নতুন দল গড়েছিলেন, যে কংগ্রেসকে সাইনবোর্ড বানিয়ে দিয়েছিলেন, প্রয়োজনে সেই কংগ্রেসের হাত ধরতে আপত্তি ছিল না।
কিষাণজিরও হাত ধরেছিলেন, পরে কিষাণজির কি হয়েছে আপনারা দেখেছেন। এসইউসিআই কে ধরেছিলেন, বিজেপিরও হাত ধরেছিলেন, বিজেপির হাত ধরেছিলেন, মানে এক হাতে বিজেপি এক হাতে এসইউসিআই সবই ধরেছিলেন। তখন স্টার্টটা ভালো যাচ্ছিল, যা ধরছিল আসলে ওটাও সিপিএম, ওটাও কিন্তু মমতার গুণে নয়, এটা সিপিএম এর অত্যাচারে। মানুষ বলছে আমাকে পরিত্রাণ দাও, সেই অবস্থায় উনি যা করেছেন তাই ক্লিক করে গেছে। একদিকে এসইউসিআই, একদিকে বিজেপি, ভাবা যায়। আবার সিপিএম জনতার ভোট, সুতরাং ভোট কারো স্থির থাকে না, ভোট কারোর বাপের না। কিন্তু উনি একটা কথা বলছেন, আজকেও বলেছেন যে যদি সব ঠিকঠাক থাকে তাহলে বিজেপি ক্ষমতায় আসছে না। আর মোদিজি আর 5-7 দিন প্রধানমন্ত্রী রয়েছেন, তাহলে উনি কি নিজেকে সব ঠিকঠাক থাকলে কেউ মঞ্চে উঠে কাঁদে যে আমাকে দরকার থাপ্পড় মারুন কিন্তু ভোট দিন? কেউ মঞ্চে উঠে বলে যে বিজেপি সিপিএম সেটিং হয়ে গেছে? সেটিং তত্ত্বটাও ভালো করে বোঝাতে পারলেন না, উনি 5 দিন নিজেই ঘেটে গেলেন। হ্যাঁ, 5 দিন থাকবেন বলছেন মোদি, তাহলে উনি কাকে ভাবছেন প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারটা? দেখুন, আমি একটা কথা বলবো, অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, এটা আমার মনের বাসনা, এটা দলের বাসনা বা রাজনৈতিক ভাবে কথাটাকে নেবেন না। আমি চাই মমতাদি অন্তত 2 মাসের জন্য প্রধানমন্ত্রী। কেন? আচ্ছা বলুন তো, শুধু বাংলার মানুষ একে নিয়ে একা জ্বলবে কেন? গোটা দেশ জ্বলুক, পুরো দেশ জ্বলুক, বুঝুক কেমন জিনিস, কি চিজ, কি চিজ, কেমন জিনিস। নিজেই বলেছেন আমি কি চিজ, হ্যাঁ। সেজন্য কথাটা বলছি। হ্যাঁ ঠিক, আমি চাই যে পুরো দেশ জ্বলে, মানুষ বুঝুক, পুরো দেশের মানুষ বুঝুক। ওই সাদা শাড়ি আর ওই হাওয়াই চটি দেখে মানুষ অনেক সময় সারদা মায়ের সঙ্গে তুলনা করে ফেলে তো ওদের দলের অনেকে। মানুষ হয়তো ভাবে যে কত সিম্পল মহিলা, একদম যে জিলিপির মতন সিম্পল উনি, সেটা বুঝতে গেলে ওনাকে কিছুদিন আসতে হবে, যদিও সে সম্ভাবনা একেবারেই নাই। আচ্ছা, গল্পের কথা, আমি কয়েকটা র্যালি দেখলাম মমতা ব্যানার্জির, লোক নেই, লোক কই? হ্যাঁ, লোক নেই। আচ্ছা আপনি বলুন তো, আপনি যদি গাল পেরে থাপ্পড় খান আপনাকে কে বাঁচাবে? আপনি যদি গাল বাড়িয়ে থাপ্পড় খান, মোদিজি র্যালি করেছে বলে মমতাও ভাবলো যে আমিও মোদি। আরে ভাই, সে হাওয়া নেই, তোমার পাল ঝুলে গেছে, তোমার পালে আর বাতাস নাই। মোদিজি করেছে বলে সেই স্থানে সেই জায়গায়, মোদিজি যেদিন করছিলেন র্যালি, সেদিনও উনি কিন্তু আরেকটা র্যালি করছিলেন এই উত্তর কলকাতাতেই, সেখানে লোক হয়নি বলে উনি পালিয়েছেন। তারপরও কত সাহস, ভেবেছে বোধহয় এবার ধমকা টমকি দিলে লোক হবে। মানুষ আর ধমকানিতে কাজ হচ্ছে না দাদা। এই 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 বরানগরে আপনি এখন দেখুন, একটা পার্টির মিটিং হচ্ছে, 300 লোক বসে আছে। না, উনি একটা কথা বলেছেন যে বিজেপি নাকি বিহার ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসেছিল মোদির র্যালিতে। দেখুন, অত্যন্ত গরম, বয়স হয়েছে, সোডিয়াম পটাশিয়াম নিয়ে অভিযোগ ওঠে, এ বিষয়ে আমি কোনো কথা বলি, ভোটে বুঝে যাবেন। বিহার আরে বললে বল না, বললে বল বাবা, 4টে বিধান লোকসভা থেকে লোক এনেছে, খাবে। আপনি বলুন তো, যে মানুষগুলো দাঁড়িয়ে আপনি দেখলেন চিৎকার করছে, লাফাচ্ছে, হ্যাঁ পাগলের মতন করছে, আপনার দেখে মনে হলো সেগুলো বিহার ঝাড়খণ্ডের? প্রত্যেকের একটা চেহারার গঠন আছে। আপনি বিহার ঝাড়খণ্ড দেখান না, ছবিগুলো দেখুন না, এগুলো বোকা বোকা কথা, এগুলো ওনার কথা কেউ খায় না। আগে শুনুন, আগে কি হতো না, যে কোনো সভায়, আমরা তো এই দলটা করেছি, আজকে বলতে লজ্জা হয় কিন্তু সত্যিকে অস্বীকার করব কি করে, আগে মমতার সবার লাস্টে উঠতেন, 21শে জুলাই উনি অনেক পরে উঠতেন। কেন? উনি হচ্ছেন স্টার অ্যাট্রাকশন, ওনাকে দেখেই সবাই থাকে। উনি যখন লাস্টে হ্যাঁ ওই স্লোগানটা দিয়ে শেষ করতেন, তারপর লোক যেত। এখন এটা স্বাভাবিক ঘটনা যে উনি যখন ভাষণ দেয় তখন লোক পিলপিল পিলপিল করে বেরিয়ে যায়। আমি অনেকেই বলছে যে এখানে মমতা ব্যানার্জি আসবে, মমতা ব্যানার্জি আসবে মিটিং করতে। আমি বলেছি উনি আরো যাতে 6টা মিটিং, যত মিটিং করবে তত ভোট কমাবে। এখানে দাঁড়িয়ে যদি রামকৃষ্ণ দেবকে গালি দিতেন কি ভালোই না হতো বলুন। আর একটা দেখছি যে আজকেও বলেছেন, মানে মোদিজিকে খুব অ্যালার্জি, মানে মোদিজি ধ্যানে বসছেন সেটা নিয়েও বলছেন কেন ধ্যানে বসবেন, কেন উনার মুখ দেখানো হবে। আচ্ছা, উনি কি তার মানে এটা বলে দিচ্ছেন যে উনার মোদির মুখ মানেই উনার ভোট গায়েব, মানে মোদি মুখটাই কি বিরাট? দেখুন, আমি একটা কথা বলছি শফিকুলদা, আপনি অন্যভাবে নেবেন না। মোদিজি ধ্যানে বসলে ওনার অ্যালার্জি। আচ্ছা, উনি হিজাব পরে ব্রাহ্মণের মেয়ে ইফতারে যান, ইফতারে গেলে অ্যালার্জি হতো না, খেয়ে দিয়ে যায়। এবং উনি সেটা নিজে লাইভ স্ট্রিমিং করেন ওনার পেজে, হ্যাঁ নিজেই দেখান। হ্যাঁ, তো আমার মনে হয় তখন ওনার প্রতি কারোর অ্যালার্জি হবে না।
কোন ধৃষ্টতায় হয় সুস্থ নেই, আর নয়তো ধৃষ্টতার চরম সীমানা পার করেছে। বলছেন শুনুন, গীতা শেষ হয়ে যাবে, রামায়ণ মহাভারত শেষ হয়ে যাবে, কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, ওর প্রকল্প শেষ হবে। আমি বলছি আর বছর খানেক থাকলে বাংলাটাও শেষ হয়ে যাবে। ওনার প্রকল্প কি খাবে না মাথায় দেবে। কিন্তু আমি একটা বিষয় বুঝে উঠতে পারলাম না, যে এখানে দিদিমণি অনেক রোড শো করলেন, প্রচার সভা করলেন, কিন্তু ভাইপো কেন একবার এলেন না বলুন তো? কলকাতা লাগোয়া কোনো কেন্দ্রে কিন্তু উনি প্রচারটা করলেন না। এটা সায়নী বারণ করেছে আমার মনে হয়। সেটা আপনার বড়নগরে না সায়নী বারণ করে। সায়নী, হ্যাঁ, আমি সায়ন্তিকা থাকে আর কি, এটা হিংসা থাকে। সায়নের কেন্দ্রে কিন্তু একটা জায়গাতে গিয়েছিলেন, আমি সেটা তো কোনো জায়গায় যাচ্ছে না। সায়নী বারণ করেছে আমার মনে হয়, যে তুমি ওখানে যাবে না। রহস্য আমি কি করে বল, মানুষ গন্ধ পাচ্ছে। সায়নী তো খুব ঝগড়ুটে, এর জন্য তো ওনাকে এই প্রার্থী কি বলেছে, আমি আপনার ভিডিও দেখুন, বলেছে ভোট না দিলে বাড়ি এসে ঝগড়া করবে। সে বলছে এই সায়ন্তিকা ম্যাডাম, তিনি বলছেন এই ভোট না দিলেই বাড়ি এসে ঝগড়া। দিদিমণি তো ঝগড়াটা জিনিসটাকে একটা ক্রাইটেরিয়া হিসেবে দেখেন, দেখেন শিল্প, হ্যাঁ শিল্প একই, যেমন ঝাড় তেমন মাছ আর কি। তো প্রথম হবে আপনার কি হবে? ছোটখাটো বুথ দখল করে জিততে পারবে, মানে ছোটখাটো রিগিং করে জিততে পারবে। মানুষের বিরাট সমর্থন। আমি বললাম এই সমর্থনে আমার গালিবার নেই, এই সমর্থন মোদির পেছনে, এই সমর্থন দিদির বিপক্ষে, আর এই সমর্থন মোদির পক্ষে, দিদির বিপক্ষে, আর পাড়ার কাউন্সিলর আর তৃণমূল নেতাদের। দাদা আপনাকে এখনই এখান থেকে 100 মিটার গেলে আমি দেখাতে পারি এরকম ট্রাসফাস লাগানো, সাজানো গোছানো, লাল বাতি নীল বাতি, তলায় সবুজ কার্পেট। আপনি গেলেই আপনার সামনে ওপেন চিল বিয়ার রেখে দেবে, আপনি বসে খান, কেউ বাধা দেবে। পাড়ায় পাড়ায় 60টা লেখা চলছে, 3 ফুটের রাস্তা, 6 তলা বাড়ি হয়ে গেছে, প্ল্যানের কোনো ভাবনা নেই। প্রত্যেক কাউন্সিলরের বাড়ি 12 বছরের মধ্যে তৈরি হয়েছে। 80% কাউন্সিলরের বাড়ি আমি ঘুরে ঘুরে দেখে নিয়েছি, তো 10-12 বছরের মধ্যে তৈরি, ব্র্যান্ড নিউ। জনগণকে এমন লুটেছে দাদা, এমন লুটেছে, মানুষ বিতস্রদ্ধ। আপনি তো অন্য ভোট তো পাবেন বলছেনই, আপনি কি একটা সময় তৃণমূল করতেন লোকজনেরা, তৃণমূলের ভোটও কি আপনি পাবেন? হ্যাঁ একদম পাবো। এখানে কি তৃণমূলকে হারাবে নাকি? 200% হবে। আপনি বলুন, এখনই আপনাকে 50টা মেসেজ দেখিয়ে দেবো যে আমি তৃণমূল করি কিন্তু আমি ভোট দেবো। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, যে ছেলেটা মনে প্রাণে আজও তৃণমূলে টিকে আছে, তার পক্ষে এইরকম একটা নন পলিটিক্যাল পার্সোনালিটিকে বরানগরের মতন পলিটিক্যাল জায়গায় কি করে মেনে নেওয়া সম্ভব? আপনার সুবিধা হয়েছে তার মানে? স্বাভাবিক। দাদা আমি আপনাকে বলছি, এরা কি কি করছে আপনি জানেন না। এরা এমন একটা জায়গায় নেমে গিয়েছে, আমায় গুন্ডা মস্তান সমাজ বিরোধী বলে চালাচ্ছে। আমিও চিৎকার করে বলছি, হ্যাঁ আমি তো সমাজ বিরোধী, আমি বকটুইয়ের সমাজের বিরোধী, আমি সন্দেশখালীর সমাজের বিরোধী, আমি হাঁসখালীর সমাজের বিরোধী, আমি চাকরি চুরি সমাজের বিরোধী, আমি কয়লা চুরির সমাজের বিরোধী, আমি নির্বাচনে মানুষ খুনের সমাজের বিরোধী। আর তার জন্য যদি কেউ আমায় সমাজ বিরোধী বলে, সেটা আমার গলায় মালা হয়ে জুটবে। ব্যক্তি আক্রমণে চূড়ান্ত জায়গায় চলে গেছে। আচ্ছা বলুন তো, আমি যদি বাংলাদেশে, আমি তো বলছি লেবুতলার গুন্ডা, আমি যদি বাংলাদেশের গল্পগুলো বলতাম, কিন্তু আমার শিক্ষা, আমার শালীনতা, ওই ডিরেক্টর, এই অ্যাক্টর, আমি এর বেশি আর কিছু বলবো না, দেখছি তো সবাই জানে। একটা ডিরেক্টর, আপনি তো বলছেন মানুষ কেন চলেছিলেন সিনেমা করতে করতে, হ্যাঁ কোথায় ছিলেন, গায়েব হয়ে গেছিলেন, এগুলো কি আমি বলবো না। কিন্তু ব্যক্তি আক্রমণের চূড়ান্ত পর্যায়ে। যাই হোক, আমি শেষের দিকে চলে এসেছি। আমি আক্ষেপের কিছু বিষয় আছে কিনা একটু জানতে চাইবো। একটা সময় ভাবনা হয়েছিল যে আপনাকে হয়তো লোকসভার টিকিট দেওয়া হবে। নেই দাদা, আমি যদি সত্যি কথা বলি, আমি যদি আন্তরিক কথা বলি, দেখুন আমি এখনো পার্লামেন্ট মেটেরিয়াল নয়। আমি টিভিতে বসি, আপনাদের সঙ্গে কথা বলি, টিভিতে বসে আমি যার উদ্দেশ্যে চোর চোর করে কথাটা বলি, আমি যদি তাকেই সামনাসামনি চোর চোর বলতে পারি, এর থেকে আর ভালো সৌভাগ্যের কি হতে পারে? আপনি বিধানসভায় গেলে চেঁচাবেন তো চোর চোর করে? দেখেন কি হয়। শুধু চোর বলে চেঁচানোর জন্য তো বিধানসভায় যাচ্ছি না, কাজটাও করতে আমি কথা, দেখুন ওটা তো হচ্ছে বলার জায়গা,
বলে কাজকে আদায় করার জায়গা বিতর্কের মাধ্যম দিয়ে। আমি ওখানে চেঁচাবো বরানগরের হয়ে। আমি যেমন চোরকে চোর বলতেও দ্বিধা করব না, সেরকম শুধু শাউটিং ব্রিগেড হয়ে যাচ্ছি না। যদি আমাকে জনগণ পাঠায়, আমি শুধু ওই শাউটিং ব্রিগেড নয়, আমি বরানগরের কথা বলতে যাচ্ছি। দেখুন, আমি একটা মারাত্মক কাজ করেছি, সেটা হচ্ছে আমি মানুষের কাছে গিয়ে বলেছি আমাকে 2 বছর সুযোগ দাও, ভালো না লাগলে পাল্টে দেবে। মানুষ যেমন 2 বছরের সুযোগ দাও কথাটা মনে রেখেছে, ভালো না লাগলে পাল্টে দেবে এটাও তো মনে রাখবে। অতএব যেভাবে হোক মানুষের কাছে আমায় কাজ দেখিয়ে প্রমাণ করতে হবে। আমি তো একটা পলিটিক্যাল ছেলে, আমি তো মিমির মতন নুসরতের মতন আমি আর ভোটে দাঁড়াতে চাই না। এই যে দেব, আজকে দেব এখানে এসেছিল, কত ঘটা করে হেলিকপ্টার করে বোধহয় এসেছে, নেমেছে, নেমে এখান থেকে 100 মিটার যায়নি, 100 মিটার যায়নি দাদা, আবার গাড়িতে উঠে চলে গেছে, গাড়ি থেকে হেলিকপ্টারে উঠে চলে গেছে, আমি জানি না। আমার প্রশ্নটা হচ্ছে, আমি রাস্তা দিয়ে আসছি, দেখছি বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুধারে 1.5 কিলোমিটার, আমি ওখান দিয়ে এসছি প্রায় 1.5 কিলোমিটার, দুধারে দাঁড়িয়ে আছে, 2-2.5 ঘন্টা আজকে ঠাটা পোড়া রোদ্দুরে দিয়ে শুনছি দেব ওই 100-200 মিটার হেঁটেছে, ও 40 মিনিট নাকি সময় দিয়েছিল, সেলফি তুলতে এরা 30 মিনিট কাটিয়ে দিয়েছে, আবার চলে গেছে। কিন্তু দেব কিন্তু ঋতুপর্ণার পাশে থাকার বার্তা দিয়ে না, ঠিক না, আমি যেহেতু দুর্নীতিকাণ্ডে, না ওটা তো অন্য ইস্যু, কিন্তু আমি বলছি এই যে রাজনৈতিক ব্যক্তিত্ব যদি হতেন কেউ এখানে থাকতেন, দেব যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হতেন, তিনি ফিল করতেন এই এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে তাকে দেখার জন্য, তাকে উপেক্ষা করা যায় না। এই যদি রাজনৈতিক ব্যক্তি নয় বলে যখন পুরো সন্দেশখালি চলছে, তখন নুসরাত 174 দ্বারা ঘোষণা করে দিয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব হলে একটু বেশি করে পুলিশ নিয়ে, সিকিউরিটি নিয়ে নিশ্চয়ই আশেপাশের পাড়াতে হলেও ঘুরতে। এটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তি আর অরাজনৈতিক ব্যক্তিত্বের তফাৎ। ওকে, সেই হিসেবে মানুষ হয়তো আপনাকে চাইবেন, এটা আমরাও ভাবছি, আশা করছি। আমি বলছি যে বাবা কি বলছেন, বাবার সঙ্গে কথা হয়েছে, বাবা তো জানি অসুস্থ, এখন লড়াইয়ের মানসিকতা, অসুস্থ, হ্যাঁ, কিন্তু বিছানায় শুয়ে আমাকে প্রতিদিন আশীর্বাদ করে। হয়তো আমি রোজ যেতেও পাচ্ছি না বাবার কাছে, আমার স্ত্রী, আমার বোনেরা, তারা দেখাশোনা করছে, যাচ্ছে, থাকছে, এটাই আমার ব্যথার। যাক, শেষে আমি আরেকবার জেনে নিই, তাহলে এমএলএ যদি হন, বিধানসভায় যান, সামনাসামনি মুখ্যমন্ত্রী দেখা হলে কি করবেন? এরকম করবেন নাকি এরকম করলেও চুপি চুপি সাইড? না, ও দেখুন, চচ্চর করবেন না, শিষ্টাচার থেকে আমি সরবো না। আমি যাকে নমস্কার করব সেটা হচ্ছে আমার ডেকোরাম, আমার প্রোটোকল, আমি সেটা নিশ্চয়ই মানব। কিন্তু সোজা কথাটা মুখের ওপর বলি বলেই লোকে আমার 1-2 জন হলে, 10 জন হলেও আমার কথা শোনে, ওটা বন্ধ হবে না। ওটাই তোমার সম্পদ। চোরকে আমি চোরই বলবো, ঘুরিয়ে টুরিয়ে বলতে পারবো, ইংরেজিতেও বলতে পারবো। লিড কত হবে? লিড কত হবে বলা মুশকিল দাদা, এটা বলা যাচ্ছে না, কারণ কিন্তু মানুষ বেছে নেবে এটা মোটামুটি। হ্যাঁ, শুধু মানে সব দলের ভোট পাবো। ওকে, দর্শক শুনলেন, সজল ঘোষ ব্যস্ত রয়েছেন, ভোট তো সামনে চলে এসেছে, আজকে প্রচার শেষ, তবে আশাবাদী যে তিনি জিতবেন। এখন দেখা যাক লিড কত হয় এবং বিধানসভায় সত্যি উনি ঢুকছেন কিনা। যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি।